ট্যারিফ বা শুল্ক খুবই সাধারণ একটা শব্দ, তাই না? কিন্তু এই একটা শব্দই এখন একটা নতুন বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছে। কোনো গোলাবারুদ ছাড়াই শুধু অর্থনীতির এই অস্ত্রটা দিয়ে কিভাবে পুরো বিশ্ব ব্যবস্থা ওলটপালট হয়ে যাচ্ছে, চলুন আজ সেটাই বিস্তারিতভাবে দেখা যাক। ডোনাল্ড ট্রাম্পের এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। এখানে তরোয়াল বা বন্দুকের কোনো কারবার নেই। এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হল ট্যারিফ। তো এই যে আমরা বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো দেশগুলোর মধ্যে একটা অর্থনৈতিক লড়াই, যেখানে এক দেশ আরেক দেশের পণ্যের উপর চড়া হারে ট্যাক্স বা শুল্ক বসিয়ে দেয়, যাতে তাদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কিভাবে এই নতুন বাণিজ্য যুদ্ধের শুরু হলো, এরপর বাকি বিশ্বের জবাবে কি করল, তারপর বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবটা কেমন ছিল, আর সবশেষে এই ঝড়ের মধ্যে বাংলাদেশের জন্য ঠিক কি অপেক্ষা করছে, সুযোগ নাকি ঝুঁকি। তাহলে আসা যাক আমাদের প্রথম পর্বে। কিভাবে এই নতুন বাণিজ্য যুদ্ধের আগুন জ্বলে উঠল? এর একেবারে মূলে ছিল আমেরিকা ফার্স্ট নীতি, যা একটা গ্লোবাল ইকোনমিক লড়াইয়ের জন্ম দিয়েছে। দেখুন, এই লড়াইটা কিন্তু হুট করে শুরু হয়নি। এর শুরুটা হয়েছিল 2018 সালে, কিন্তু 2025 সালে এসে এটা আরও ভয়ঙ্কর একটা রূপ নেয়, যেটাকে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধ 2.0। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় উত্তেজনা ধাপে ধাপে কিভাবে বেড়েছে, আর মাঝে মাঝে শান্তির একটু ইঙ্গিত মিললেও লড়াইটা আরও গভীর হয়েছে। এখন প্রশ্ন হল, ট্রাম্প প্রশাসন হঠাৎ করে কেন এত আগ্রাসী একটা শুল্ক নীতি নিল? আচ্ছা, এর পেছনে বেশ কয়েকটা কারণ দেখানো হয়েছে। সবচেয়ে বড় কারণ ছিল আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি কমানো আর নিজেদের দেশের শিল্পকে বাঁচানো। এর বাইরেও মেক্সিকো আর কানাডাকে অভিবাসন আর মাদক নিয়ন্ত্রণের জন্য চাপ দেওয়াও একটা উদ্দেশ্য ছিল। এই সংখ্যাগুলো দেখলেই কিন্তু বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু চীনের সাথেই আমেরিকার বাণিজ্য ঘাটতি প্রায় $300 বিলিয়ন। ভাবা যায়, মেক্সিকো আর কানাডার সাথেও ঘাটতির অঙ্কটা বিশাল। এই বিরাট ঘাটতিই ছিল শুল্ক বসানোর পেছনে অন্যতম একটা কারণ। তো আমেরিকা যখন এই পদক্ষেপ নিল, বাকি বিশ্ব কি চুপচাপ বসেছিল? একদমই না। আর এটাই আমাদের দ্বিতীয় পর্ব। চলুন দেখি আমেরিকার প্রধান বাণিজ্যিক পার্টনাররা কিভাবে এই জবাবটা দিয়েছিল। যেমন ধরুন কানাডার কথা। আমেরিকার একেবারে কাছের প্রতিবেশী, কিন্তু জবাবটা দিয়েছে বেশ কড়া। ওরা এমন সব আমেরিকান পণ্যের ওপর শুল্ক বসিয়েছে যা সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে লাগে। যেমন ধরুন অরেঞ্জ জুস, পিনাট বাটার, এমনকি মোটরসাইকেল পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নও কিন্তু পিছিয়ে ছিল না। ওরাও একেবারে মেপে মেপে আমেরিকার সমপরিমাণ পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়েছে, মানে যাকে বলে একেবারে ইটের বদলে পাটকেল। কিন্তু চীনের কৌশলটা ছিল আরও গভীর। ওরা শুধু পাল্টা শুল্ক বসিয়ে থেমে থাকেনি, নিজেদের সাপ্লাই চেনকেই একটা অস্ত্র বানিয়ে ফেলেছিল। যেমন রেয়ার আর্থ নামের কিছু জরুরি খনিজ আছে, যা ছাড়া আধুনিক টেকনোলজি অচল। চীন সেগুলোর রপ্তানি সীমিত করে দিয়ে বুঝিয়ে দিল যে খেলার জন্য ওদের হাতেও কিন্তু অনেক তাস আছে। এই যে একে অপরকে শুল্কের আঘাতে জর্জরিত করার খেলা চলল, এর ফলটা কি হলো? বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবটা কেমন ছিল? চলুন এবার সেটাই দেখি আমাদের তৃতীয় পর্বে। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, -7%। আইএমএফ কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই বাণিজ্য যুদ্ধ যদি থামানো না যায়, তাহলে পুরো বিশ্বের অর্থনীতি 7% পর্যন্ত ছোট হয়ে যেতে পারে। এটা প্রায় ফ্রান্স আর জার্মানির মোট অর্থনীতিকে একসাথে যোগ করার সমান। শুধু একটা দেশের উদাহরণ দিলেই বোঝা যাবে অবস্থাটা কতটা গুরুতর। জার্মানির কথা ভাবুন। আমেরিকার 20% শুল্কের কারণে ওদের সম্ভাব্য বার্ষিক ক্ষতি হতে পারে প্রায় 33 বিলিয়ন ইউরো। এই একটা উদাহরণই বুঝিয়ে দেয় এই যুদ্ধের আঁচ কতটা ভয়ঙ্কর। আর প্রভাব কিন্তু এখানেই শেষ না। ডলার শক্তিশালী হওয়ায় অন্য দেশের মুদ্রাগুলো দুর্বল হয়ে পড়ে, শেয়ার বাজারে ধস নামে, আর শুল্কের কারণে বাজারে জিনিসপত্রের দামও বাড়তে শুরু করে। মজার ব্যাপার হল, খোদ আমেরিকার 85% বড় কোম্পানির সিইও এই নীতির বিরুদ্ধে ছিলেন। আর এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই একটা নতুন স্ট্র্যাটেজি খুব জনপ্রিয় হয়ে উঠল, চায়না +1। এর মানে হল, বড় বড় কোম্পানিগুলো এখন আর শুধু চীনের উপর ভরসা করতে পারছে না। তাই ওরা ঝুঁকি কমাতে চীনের পাশাপাশি আরও একটা দেশে তাদের কারখানা বা বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। আর এই স্ট্র্যাটেজিটাই আমাদের আলোচনার পরের অংশের দরজা খুলে দিচ্ছে। এই যে পুরো বিশ্বে এত ওলটপালট হচ্ছে, এর মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায়? চলুন এবার আমাদের চতুর্থ এবং শেষ পর্বে সেই আলোচনাতেই যাওয়া যাক, কারণ এই বাণিজ্য যুদ্ধটা বাংলাদেশের জন্য একটা দুই ধারী তলোয়ারের মতো। বাংলাদেশের সামনে পরিস্থিতিটা ঠিক
এরকম একদিকে যেমন চীন থেকে সরে আসা বিশাল অঙ্কের অর্ডার পাওয়ার সুযোগ, নতুন বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে সেই বিশাল চাহিদা মেটানোর মতো সক্ষমতার অভাব, কাঁচামালের জন্য চীনের ওপর নির্ভরতা আর আমেরিকার নতুন শুল্কের মতো বড় ঝুঁকি। সুযোগগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, বেশ বাস্তব। আমেরিকা আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার। চীনের ওপর বাড়তি শুল্কের কারণে আমেরিকান কোম্পানিগুলো এখন নতুন জায়গা খুঁজছে, আর বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে। এর কিছু ভালো ফলও কিন্তু এর মধ্যে দেখা যেতে শুরু করেছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ঝুঁকিগুলোও কিন্তু বিশাল। হঠাৎ করে যদি অনেক অর্ডার চলে আসে, সেটা সামলানোর মতো বন্দর, বিদ্যুৎ বা গ্যাসের সক্ষমতা কি আমাদের আছে? আর সবচেয়ে বড় চিন্তা হল আমাদের পোশাক খাতের প্রায় 40% কাঁচামালই আসে চীন থেকে। বাণিজ্য যুদ্ধের কারণে সেই সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সুযোগটা কাজে লাগানোই কঠিন হয়ে পড়বে। তবে এই চারটা দেখলে একটা মজার জিনিস চোখে পড়বে। হ্যাঁ, বাংলাদেশের ওপর 20% শুল্ক বসেছে, কিন্তু আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, চীন বা ভারতের ওপর শুল্কের হার আরও অনেক বেশি। তার মানে সবকিছুর পরেও কৌশলগতভাবে বাংলাদেশ এখনও একটা সুবিধাজনক অবস্থানে আছে। আচ্ছা, পুরো আলোচনাটা শেষ করার আগে একটা ইন্টারেস্টিং থিওরির কথা বলি। একে বলা হয় থুসিডাইডিসের ফাঁদ। থিওরিটা হল, ইতিহাসে যখনই কোনো উদীয়মান শক্তি, যেমন আজকের চীন, কোনো প্রতিষ্ঠিত শক্তি যেমন আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে, তখনই তাদের মধ্যে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠেছে। এই বাণিজ্য যুদ্ধ কি তাহলে সেই বড় সংঘাতেরই একটা অর্থনৈতিক সংস্কর? শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। যখন দেশগুলো একে অপরের অর্থনীতিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন সেই যুদ্ধে কি আসলেই কোনো চূড়ান্ত বিজয়ী হতে পারে, নাকি দিন শেষে সবাই কোনো না কোনোভাবে হারে? বিষয়টা ভাবনার।